একাত্তরের রণাঙ্গনের যোদ্ধা ফজলুর রহমান যে রাজনীতিতে তুখর তার প্রমাণ আবার দিলেন। নির্বাচনে অক্ষরে অক্ষরে ফলে গেল তার পূর্বানুমান। নিজ আসন কিশোরগঞ্জে 4-এর প্রতিদ্বন্দ্বী জামায়াতকে তিনি হারিয়েছেন প্রায় ৭৪,০০০ ভোটের ব্যবধানে। জামায়াত এই নির্বাচনে নিজেকে ফুলিয়ে ফাঁপিয়ে তুলে ধরছিল, যেন সরকার গঠন সময়ের ব্যাপার মাত্র। কিন্তু ফজলুর রহমান পাত্তাই দেননি ৭১-এ পাকিস্তানের পক্ষে অস্ত্র ধরা দলটিকে। বলেছিলেন হারলে বিষ খাবেন, আর জামায়াত সর্বশক্তি নিয়োগ করেছিল তাকে হারাতে। কিন্তু বেলা শেষে দেখা গেল ফজলুর রহমানের অর্ধেক ভোটও পায়নি দাঁড়িপাল্লা। এখানেই শেষ নয়, জামায়াতের আমির শফিকুর রহমানকে তিনি তার বিরুদ্ধে ভোটে দাঁড়ানোর চ্যালেঞ্জ ছুড়েছিলেন। তাও নিজের আসনে নয়, বলেছিলেন সিলেটে ১৯টি আসন আছে, কোন আসনে দাঁড়াবেন বলেন, আমি আমার দল থেকে সেই আসনে দাঁড়াবো। ১৯টির মধ্যে একটা আসনও যদি পাশ করতে পারেন তাহলে ভাববো আপনারা বাপের বেটা। কিন্তু বাপের বেটা হওয়ার সাহসে দেখাননি শফিকুর রহমান। নিজের এলাকা মৌলভীবাজার থেকে তিনি প্রার্থী হন ঢাকা ১৫ আসনে। আর ফজলুর রহমানের কথা অক্ষরে অক্ষরে বলে যায়। উত্তরবঙ্গ, খুলনা, এমনকি রাজধানীতে চমক দেখানো জামায়াত সিলেট বিভাগে ১৯টি আসনের মধ্যে একটিতেও জিততে পারেনি। ফজলুর রহমানের রাজনৈতিক প্রজ্ঞা এখানেই শেষ নয়। এনসিপি গঠনের পর যখন অনেকে এই দলের নেতাদের বিরুদ্ধে কথা বলতে দ্বিধা করতেন, তখন তিনি বলেছিলেন এরা জামায়াতি। এছাড়া এবি পার্টিও জামায়াত, কৌশলের কারণে তারা আলাদা, সময় এলে এক হয়ে যাবে। তার সেই কথাও ভুলে গেছে। ভোটের আগে জামায়াত, এনসিপি, এবি পার্টি একাকার হয়ে যায়। মুক্তিযোদ্ধাদের সাহস তিনি বারবার দেখিয়েছেন। একসময় আওয়ামী লীগ করলেও দলের গত শাসনের তুখর সমালোচক ছিলেন, ছেড়ে কথা বলেননি। গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের পতনের পর যখন জামায়াত শিবির মুক্তিযুদ্ধ আর বঙ্গবন্ধুকে নিশানা করে, তখন বিএনপি নেতা হয়েও রুখে দাঁড়ান। এমনকি নির্বাচনে জয়ও উৎসর্গ করেছেন বঙ্গবন্ধুকে। বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকের মতোই বঙ্গবন্ধু অন্তপ্রাণ ফজলুর রহমান। ৫ আগস্টের পর দেশের রাজনৈতিক পরিবেশ যখন পাল্টে যায়, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের প্রসঙ্গে অনেকেই নীরব, তখন তিনি প্রকাশ্যে উচ্চারণ করেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম। আওয়ামী লীগের সঙ্গে সম্পর্কের অবনতি হয়েছে, শেখ হাসিনার সঙ্গে রাজনৈতিক বিরোধ রয়েছে, তবু বঙ্গবন্ধুর আদর্শ থেকে তিনি সরে যাননি। তার সাহসী অবস্থানের কারণে বিপদও এসেছে। মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধুকে নিয়ে বক্তব্য দেওয়ার পর একদল উশৃঙ্খল যুবক তার বাসার সামনে অশালীন স্লোগান দেয় এবং ককটেল বিস্ফোরণ ঘটায়। পরিস্থিতি ছিল উত্তেজনাপূর্ণ, ভীতিকর, কিন্তু তিনি পিছু হটেননি, বরং আরও দৃঢ় কণ্ঠে বক্তব্য দিয়েছেন। তিনি হেফাজতের রাজনীতি এবং ধর্মীয় মৌলবাদের বিরুদ্ধেও ধারাবাহিকভাবে অবস্থান নিয়েছেন। প্রকাশ্যে বলেছেন, বাংলাদেশের রাজনীতি যদি ধর্মীয় উগ্রতার পথে চলে, মুক্তিযুদ্ধের চেতনার ক্ষতি হবে। তার ভাষণে বারবার উঠে এসেছে অসাম্প্রদায়িক রাষ্ট্রচিন্তা ও প্রগতিশীলতার আহ্বান। তার বক্তব্যের পর চাপের মুখে এমনকি বিএনপি নতি স্বীকার করে। তাকে দলের সব পথ স্থগিত করে দেওয়া হয়, কিন্তু তিনি নতি স্বীকার করেননি। নির্বাচনে প্রমাণ করে দেন মুক্তিযুদ্ধের চেতনাই দেশের বেশিরভাগ মানুষের কাছে এখনো সবার ওপরে। আসলে ফজলুর রহমানের রাজনীতির ভিত্তি ৭১। দেশকে শত্রুমুক্ত করতে তিনি অস্ত্র হাতে তুলেছিলেন। বিজয়ের পর স্বাধীনতা চেতনায় দীক্ষিত হয়ে সক্রিয় হন ছাত্র রাজনীতিতে। তিনি ছিলেন বাকশালপন্থী, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি। রাজনীতির প্রাথমিক পাঠ নিয়েছিলেন সেখান থেকেই, সংগঠন, বক্তব্য এবং আদর্শিক অবস্থান। ১৯৮৬ সালের তৃতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে তার নির্বাচনী লড়াইয়ের শুরু। কিশোরগঞ্জ সদস্য আসনে প্রার্থী হন আওয়ামী লীগ থেকে। তার অনলবর্ষী বক্তব্যে মুগ্ধ হয় মানুষ। আসনটিতে জয় পান ফজলুর রহমান। ১৯৯১ সালের নির্বাচনে অল্প ভোটে হেরে যাওয়ার পর ১৯৯৬ সালে ফিরে যেতে চান নিজের এলাকা ইটনাম মিঠামই নষ্টগ্রাম। কিন্তু সেখানে আওয়ামী লীগের হয়ে দীর্ঘকাল নির্বাচন করে আসছিলেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। ফজলুর রহমানের ভাগ্যের শিকে ছেড়েনি, তবে নৌকা না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে হামিদকে কাঁপিয়ে দেন। সেই আসনে প্রথমবারের মতো প্রতিদ্বন্দ্বিতা হয়। অল্প ভোটে হেরে যাওয়ার পর কারচুপির অভিযোগ আনেন ফজলুর রহমান। আওয়ামী লীগের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটে। এক পর্যায়ে তাকে লুপে নেয় বিএনপি। তিনি হন দলের কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি। তার প্রজ্ঞা দেখে পরে করা হয় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। ৭১-এর সেই যোদ্ধা আজও রাজনৈতিক ময়দানে দাঁড়িয়ে বলেন, মুক্তিযুদ্ধের চেতনা, অসাম্প্রদায়িকতা এবং আদর্শের প্রশ্নে তিনি আপোস করবেন না। লড়াই তার কাছে শুধু ইতিহাস নয়, চলমান প্রতিজ্ঞা।